সবাইকে স্বাগত। দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নোয়াখালীর উপকূলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০টি মুজিব কিল্লা বেদখল, ঝুঁকিতে নদী তীরের সাধারণ মানুষ। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শিখা অনির্বাণে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদন। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে আজও বিআরটিএর অভিযান, ভাড়া অর্ধেক এবং হয়রানি বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত ৩০টি মুজিব কিল্লার প্রায় সবগুলোই বেদখল হয়ে গেছে। এতে ঝুঁকিতে রয়েছে নদী তীরের বহু মানুষ এবং গবাদি পশু। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর। অভিযোগ রয়েছে সেখানকার মোহাম্মদপুর ও চরভাটা এলাকার ১৫টি মুজিব কিল্লার সবগুলোই বেদখলে। এর কোনোটি সমতলে পরিণত করা হয়েছে, কেটে ফেলা হয়েছে গাছ, কোথাও বা তৈরি করা হয়েছে গরু মুরগির খামার। একই অবস্থা হাতিয়ার ১৪টি ও কোম্পানিগঞ্জের একটি কিল্লারও। কিল্লাটা করছে তখন আমার হাতে বন্যা হচ্ছে, তখন এই যখন হানি তখন মানুষ গরু বসলেই এই কিল্লারাই উঠছে। দুর্যোগ প্রবণ এলাকাতে এই কিল্লাগুলোকে পুনরায় সংস্করণ করা এবং সরকারের নিয়ন্ত্রণে যে দখলমুক্ত করে নিয়ে আসা এবং আধুনিকায়ন করা। কিল্লাগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয় রেড ক্রিসেন্টের কাছে। অভিযোগ রয়েছে এর জেলা ইউনিটের কর্মকর্তা ও স্থানীয় ভূমি অফিসের লোকজনের যোগসাজশে ইজারা কিংবা বন্দোবস্ত দেওয়া হয় কিল্লাগুলো। নোয়াখালী ইউনিটের সাইনটা আবার জানাইছি যে এই জিমের দিন যে ভাই আমাদের কিল্লাটা বেচা কিনে হয়ে গেছে, এটা একটু ব্যবস্থা নেন। জেলা ইউনিটে আমি 2 বার জানাইছি, কিন্তু এটার কোনো ব্যবস্থা নেওয়া হলো। লিজ নিছে ৩-৪ বছর আগে। এটা রেড ক্রিসেন্টের দায়িত্বে কারে দিচ্ছে সেটা তো আমরা জানি না। মানে জেলা অফিস থেকে না কোথা থেকে একটা মাইকিং করছিল যে এই জায়গায় মানে ইয়াগুলা লিজ দিয়ে দিছে কিল্লাগুলা, তো তখন ওরা দায়িত্ব নিছে এবং ওরা কাটে নিছে গাছগুলো। কিল্লাগুলোর কোনোটি কেউ ইজারা বা বন্দোবস্ত নিয়েছেন, কেউ বা কিনে নিয়েছেন ইজারা নেয়া ব্যক্তির কাছ থেকে, বলেন দখলদাররা। এটা হলো মালিকানা জায়গা। মালিকানা জায়গা মনে করেন যে আমার থেকে বেচছে সে, আমি দেখতেছি যে বন্যার আগ থেকে খাইতেছে এবং বন্যার পরে সে মনে করেন বিক্রি করছে, আমি মনে করেন তার থেকে কাগজপত্র দেখে কিনি। আমরা কাগজ আইসি কিনে নিয়েছি। কিল্লা আগের বন্দোবস্ত, এই আগের বন্দোবস্ত থেকে তারপর দিয়ে আপনারা এই রেকর্ডে পাইছি, এগুলাতে আমরা কিনে নিয়েছি। গোপন ক্যামেরায় ধারণ করা রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উপপরিচালক জানান, বর্তমানে এই কিল্লা তাদের অধীনে নেই। যে কোনো ব্যাপারে এখানকার যে ডেলিভারেশন মিডিয়ার সাথে দিতে হইলে সেটা হলো স্পোকম্যান সেক্রেটারি, বুঝছেন? আমরা ডাইরেক্ট দিলে আমরা ওই যে কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনে করছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে যদি কোনো মুজিব কিল্লা বেদখল হয়ে থাকে আমি সেটির জন্য আইনগত ব্যবস্থা নেব। আমি আপনাদের আজকের এই প্রতিবেদন পাওয়ার পর আমি ব্যবস্থা নিচ্ছি খতিয়ে দেখে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১৯৭২ সালে উপকূলীয় বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্রের পাশাপাশি মাটি ফেলে উঁচু করে মুজিব কিল্লা নির্মাণ করে সরকার। এক একটি কিল্লার জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ একর জমি, কাটা হয় দিঘি, রোপণ করা হয় গাছ। মাছরাঙা নিউজ ডেস্ক। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উচ্চশিক্ষা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনা, নৌ ও বিমান বাহিনী। জনগণের সঙ্গে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্যরা যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এরপর থেকে প্রতি বছর ২১শে নভেম্বর পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। ৩ বাহিনীর একটি চৌকস দল এ সময় অভিবাদন জানায়। পরে দিবসটি উপলক্ষে
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স হলে এক অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা 2020-21 সালের জন্য সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই পদক পরিয়ে দেন। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে এবং মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে আক্রমণের পরিকল্পনা নেয়। তারই সাথে যুক্ত হয় ভারতীয় মিত্র বাহিনী। এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের বর্ণনা দেন। আজকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের জন্য, শুধু সশস্ত্র বাহিনী না, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি, যার ফলে আজকে আমরা এটুকু দাবি করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে 75 পরবর্তী সময় মুক্তিযোদ্ধাদের উপর হওয়া নানা অনিয়মের কথা স্মরণ করেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এখনও নিজের খেয়াল খুশি মতো ভাড়া আদায় করছে রাজধানীর অনেক গণপরিবহন। সকাল থেকে বিভিন্ন রুটের গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এ নিয়ে বাসের হেলপার এবং যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি করতে দেখা গেছে। হেলপারদের দাবি, যাত্রীরা চার্ট অনুযায়ী ভাড়া দিচ্ছেন না। এসব অনিয়মের বিরুদ্ধে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর রমনা এলাকা থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কন্ডাক্টরদের তর্ক এখনো চলছে, তো ভ্রাম্যমাণ আদালত তো কাজ করছে, পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে না কেন? ফারহানা, যেটি মূল সমস্যাটা এখনও অনেকেই মনে করছেন, বিশেষ করে যাত্রীরা যারা এই বিষয়টি জানেন, যে প্রতি কিলোমিটার হিসেবে যদি বিআরটি নির্ধারণ করে দেয় যে লোকাল ভাড়া হিসেবে রাখবেন প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা, সেই ক্ষেত্রে আসলে যাত্রীদের সঙ্গে বাসের হেল্পার যারা ভাড়া কাটছেন তারা কিন্তু আসলে সঠিক তথ্য দিচ্ছেন না। অনেক বাসে আবার বাসের যে ভাড়ার যে চার্টটা টানানো থাকার কথা, সে ভাড়ার চার্টও টানানো থাকে না। আবার যাত্রীদের সঙ্গে কথায় কথায় তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, কারণ যদি লেখা থাকে যে গুলিস্তান থেকে কেউ কল্যাণপুরে যাবেন, কল্যাণপুরে সেখানে তাদের স্টপেজ নেই, কিন্তু তারা ওঠানামা কিন্তু ঠিকই করছেন, সেখানে তারা নামাচ্ছেন হয়তো গাবতলী, তারা ভাড়াও নিচ্ছেন গাবতলীরটাই, অর্থাৎ সেখানে 10 টাকা এমনিতেই বেড়ে যাচ্ছে। এরকম প্রতিনিয়ত প্রত্যেকটা যাত্রীর সঙ্গে গণপরিবহনের কর্মচারীদের সঙ্গে সবসময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তারা, এবং নানা সময় দেখা যাচ্ছে কথা কাটাকাটি। এক পর্যায়ে সেখানে যেসব মোবাইল কোডগুলো এখানে পরিচালনা হচ্ছে, সেই মোবাইল কোডগুলো থেকেও বারবার যাত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের কাছে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, কিন্তু সুনির্দিষ্টভাবে তারা বলতেও পারছেন না যে আসলে ভাড়া বেশিটা কিভাবে আদায় করছেন। সেখানে নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হচ্ছে যাত্রী এবং গণপরিবহন কর্মচারীদের সঙ্গে। আর এখানে যেসব জায়গাতে মোবাইল কোড পরিচালনা হচ্ছে, বিশেষ করে বাস স্টপেজ থেকে একটু দূরে, সেইখানে যাত্রীদের অনেক ভোগান্তি, কারণ যেসব বাসগুলো জরিমানা করা হচ্ছে অথবা যাত্রীদের অনেক সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তারা কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে এইসব জরিমানা করার যে জায়গাগুলো বাস স্টপেজের পাশাপাশি হলে ভালো হতো, কারণ সেখানে আমরা হয়তো অন্য বাসের পরিবর্তে অন্য কোনো বাস জি, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। মাহমুদুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে গণপরিবহনে ভাড়া অর্ধেক এবং হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে 7 কলেজের শিক্ষার্থীরা। 3 দফা দাবি জানিয়ে তারা বলেন, বাসে গতকালের হয়রানির ঘটনায় অভিযুক্ত হেলপারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক থাকলেও তা নেওয়া হয় না। বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। বিক্ষোভের সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দাবিদাতা হেলমানকে গ্রেফতার করো, বিচার করো। সকল গণপরিবহনের শিক্ষার্থীদের হামলা নিশ্চিত করো। নারীবাদী সহিংসতা এবং যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সব পরিবহনেই উঠাতে হবে। আমাদের সাথে যে বাজে বিহেভ করে এটাও করা যাবে না। 23 তারিখ মঙ্গলবার সকাল 10টার মধ্যে যদি এই দাবি মেনে নেওয়া না হয়, অর্থাৎ ওই হেল্পারকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আবার এখান থেকে আমাদের আন্দোলন শুরু করব। বিদেশে নির্মিত বিজ্ঞাপন বাংলায় ডাবিং করে দেশের টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে কাজ করছে সরকার, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বর্তমান সময়ে জনগণের তথ্য, শিক্ষা এবং সুস্থ বিনোদনের চাহিদা একমাত্র টেলিভিশনে পূরণ করতে পারে। আজ রাজধানীতে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর আয়োজনে গোলটেবিল আলোচনায় বলেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলোচনায় অংশ নিয়ে স্বাগত বক্তব্যে অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা এবং দূরদৃষ্টির কারণে টেলিভিশন শিল্প আজ এত দূরে গিয়েছে। তবে অননুমোদিত আইপি টেলিভিশন দেশের প্রচলিত আইনকানুন না মেনে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক এবং অপ্রয়োজনীয় কন্টেন্ট প্রচার করছে। আশা করি অননুমোদিত এবং অবৈধ আইপি টিভি বন্ধে সরকার ব্যবস্থা নেবে। এ সময় অ্যাডকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজ হলে দেশের টিভি চ্যানেলগুলো পে চ্যানেল হবার পথে আরও এগিয়ে যাবে। আইপিটিভি এবং বিভিন্ন ধরনের অনলাইন চ্যানেলে প্রচারিত কন্টেন্টগুলো যেমন বস্তুনিষ্ঠ নয়, তেমনি একই সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই এসব কন্টেন্ট ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নানা ধরনের অপপ্রচার ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। সম্প্রতি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন নিবন্ধন দেওয়া শুরু করেছে সরকার। আমাদের জোরালো দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপি টিভি বন্ধ করবে, কারণ অনুমোদনহীন এসব টিভি সমাজ, দেশ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি বয়ে নিয়ে আসতে পারে। 4টি রোরো ফেরি বন্ধ থাকায় পাটুরি এবং দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ওই পথে চলাচলকারীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে 4টি রোরো ফেরি চলাচল বন্ধ আছে। প্রতিটি রোরো ফেরি প্রতি ট্রিপে 20 থেকে 30টি ভারী যানবাহন পারাপার হতে পারে। অন্যদিকে যেসব ফেরি চলছে সেগুলো ঘন কুয়াশার কারণে ধীরে চালাতে হচ্ছে। এসব কারণে 24 ঘন্টায় ফেরির ট্রিপ সংখ্যা কমেছে 80টির মতো। এতে দৈনিক 2000-এরও বেশি যানবাহন পারাপার কমেছে। এর ফলে দুই ঘাটে আটকা পড়েছে প্রচুর যানবাহন। ক্রেতা দর্শনার্থীদের সাড়া এবং আগ্রহের মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে রিহ্যাব আয়োজিত 4 দিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার 2021। আপনজনদের নিয়ে আনন্দে বসবাসে একান্ত নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট, ক্রেতাদের এমন স্বপ্নের বাস্তব রূপ দিতে চট্টগ্রামে আয়োজন আবাসন মেলার, যাতে অংশ নিয়েছে 71টি প্রতিষ্ঠান। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে কেউ দিচ্ছেন পরিবারসহ থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ, আবার কেউ বা দিচ্ছেন মূল্য ছাড় বা নানা অফার। বেশ ভালো সাড়াও মিলছে জানান বিক্রেতারা। ব্যাপক সাড়া পাচ্ছি, প্রতিদিনই অনেকেই আসতেছে আমাদের কাছে যে আমাদের প্রজেক্ট কোন জায়গায় অবস্থিত বা কী ধরনের প্রজেক্ট আমরা নিয়ে আসছি এখানে। এই মেলাতে যদি কেউ বুকিং দেয় তাহলে থাইল্যান্ডে আমরা একটা হাজব্যান্ড ওয়াইফ 2 রাত 3 দিনের একটা ট্যুর ফ্রি দিচ্ছে। ফ্রিজ, টিভি, ওভেন, এয়ার কন্ডিশন, গিফট হ্যাম্পার রাখতেছি যারা মেলাতে ফ্ল্যাট বুকিং দিবে। পছন্দের সাথে মিলে যাওয়ায় ক্রেতারা যেমন বুকিং দিচ্ছেন, তেমনি অনেকেই বুঝে নিতে চাইছেন ভালো করে, পরে নেবেন কেনার সিদ্ধান্ত। ক্রেতারা বলছেন ফ্ল্যাটের মূল্য কিছুটা কম হলে এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকলে ভালো হতো। মধ্যবিত্তদের জন্য মনে হলো বেশি, কারণ ধরেন একটু লাক্সারিয়াস হলেই অনেক দাম হয়ে যাচ্ছে, 2-এর উপরে চলে যাচ্ছে। সবার ক্ষেত্রে তো এত সামর্থ্য নাই। সিলেক্ট সাম ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাট, নেক্সট আই কনসাল্ট উইথ দেম how to buy this flat or plot. এবারের মেলায় প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ার কথা জানায় রিহ্যাব। তবে মধ্যবিত্তের চাহিদা পূরণ করতে না পারার বিষয়টিও স্বীকার করেন তারা।
সবার জন্য আবাসন নিশ্চিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কথা বলছেন তারা। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্ল্যাটের মানুষের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা হয়তো খুব বেশি ফিল আপ করতে পারছি না, কারণ যেটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডের যে প্রবলেমটা, সেই ল্যান্ডের প্রবলেমটা যদি সরকার এগিয়ে থাকে, সরকার এগিয়ে আসে, আপনার স্যাটেলাইট সিটি করার সুযোগ করে দেয় এবং জায়গাগুলো প্লট বরাদ্দ না দিয়ে যদি আমাদেরকে পিপিপির মাধ্যমে যদি বরাদ্দ দেয়, তাহলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের দীর্ঘমেয়াদী কিস্তিতে এই ফ্ল্যাটের বরাদ্দ দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে। আর্থিক সহ অনেকগুলো খাতের সম্পর্ক রয়েছে আবাসন সেক্টরে। ক্রেতাদের এসব সেবা এক ছাদের নিচে দিতে মেলায় স্থান পেয়েছে 8টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও 6টি আর্থিক প্রতিষ্ঠান। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার অ্যাগ্রোভেট অ্যান্ড ক্রপ কেয়ার ডিভিশনের বার্ষিক বিক্রয় সম্মেলন। শহরের কলাতলির একটি অভিজাত হোটেলের হলরুমে এর সম্মেলন হয়। সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন স্কয়ার ফার্মার ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী। এ সময় স্কয়ার ফার্মার ফ্যাক্টরি এবং হেড অফিসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের সব প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ফিনান্স এবং অ্যাকাউন্টস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর কবির রেজা, একই বিভাগের ডিরেক্টর জাহাঙ্গীর আলম এবং অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্তগুপ্ত। পরে 2020-21 অর্থ বছরে বিক্রয়ের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখা এবং সফল বিক্রয় প্রতিনিধিদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অ্যাগ্রোভেট ডিভিশন এবং ক্রপ কেয়ার ডিভিশন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা ছোট্ট বিজনেস ইউনিট, কিন্তু আমরা বিগত বছরগুলোতে গ্র্যাজুয়ালি এবং খুব শার্প ওয়েতে আমরা গ্রো করে আসছি এবং এই গত 2 বছরের প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু খুব ভালোভাবে একান্ত নিষ্ঠার সাথে আমরা কাজ করে গেছি। 2022 সাল থেকে আমরা আমাদের কার্যক্রমে অনেকগুলো মডিফিকেশন আনতে যাচ্ছি। নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আমন্ত্রিত পাকিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত 1 উইকেটে করেছে 35 রান। জিম্বাবুয়ের হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যেখানে বল হাতে শুরুটা ভালোই করেছে বাংলাদেশের মেয়েরা। 7ম ওভারে ওপেনার আয়েশাকে রান আউট করেন। বাছাই ম্যাচ শুরুর আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের সবগুলোতে জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। যদিও পাকিস্তানের বিপক্ষে আগে কখনোই জেতেনি বাংলাদেশ। গ্রুপ বিতে বাংলাদেশের অন্য 3 প্রতিপক্ষ থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক জিম্বাবুয়ে। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীর উপকূলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত 30টি মুজিব কেল্লা বেদখল, ঝুঁকিতে নদী তীরের সাধারণ মানুষ। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষা অনির্বাণে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদন। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে আজও বিআরটির অভিযান, ভাড়া অর্ধেক এবং হয়রানি বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।